আসি প্রথমে হচ্ছে লাইন সেগমেন্ট টুল। ঠিক টেক্সট টুলের নিচে এখানে যেমন লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, এটার মধ্যে আছে লাইন সেগমেন্ট টুল। এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসতেছি। লাইন সেগমেন্ট টুল কি? জাস্ট সিম্পল ভাবে কোনো একটা লাইন যদি নিতে চান, এই লাইন সেগমেন্ট টুলটার সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন কোনো শেপ কাটার ক্ষেত্রে কোনো পাশ থেকে এই দিক থেকেও এটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে একটা আমি এই পাশ থেকে এ পাশে একটা লাইন নিলাম এবং এটা স্ট্রোক ভিত্তিক হয়, স্ট্রোক ভিত্তিক। যেমন এখানে ক্লিক করে ছেড়ে দিলাম, এটা ওয়ান স্ট্রোকে আপনার নেওয়া হয়েছে, ওয়ান স্ট্রোকে। আবার আপনি যদি এখানে ধরার পর আপনি যদি শিফট চেপে এটাকে ঘোরান, এটা 45 ডিগ্রি বরাবর চারপাশে এটা ঘুরবে 45 ডিগ্রি বরাবর। আর তাছাড়া এদিকে যে দিক দিয়ে লাইনটা করবেন সেদিকে এতটুকু এই লাইন সেগমেন্টের কাজ, তাছাড়া এটার আর কোনো কাজ নেই। তবে একটা শেপ থেকে আরেকটা শেপ কাটার জন্য লাইন সেগমেন্ট অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর সিম্পল ভাবেও কোনো লাইন নেওয়ার জন্য লাইন সেগমেন্ট টুল ব্যবহার করা হয়ে থাকে। তো লাইন সেগমেন্ট টুলটা বাইরে রাখতেছি। এরপরে আসতেছি যে টুলটা, এটাই হচ্ছে আর্ক টুল। আর্ক জিনিসটা কি? এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ, অর্থাৎ বৃত্তের 4 ভাগের 1 ভাগ এখানে একটা আর্ক টুল দেওয়া হচ্ছে। যেমন এখানে একটা বৃত্তের। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। কাজের শুরুতে আমি একটা কথা বলতে চাই। এটাতে তো শর্টকাটের ব্যবহারটা বেশি হয়, এটা একটু গাইডলাইন পাইলে ভালো হতো। আচ্ছা, কোনটাতে শর্টকাটের ব্যবহার বেশি? ইলাস্ট্রেটরে? মানে ইলাস্ট্রেটর রেখে আচ্ছা, যেমন ভাই প্রত্যেকটার সাথে শর্টকাট গুলো বলে দিচ্ছি তো আমি। যেমন আপনাদের ব্যাকগ্রাউন্ড। একসাথে হ্যাঁ, একসাথে আচ্ছা, প্রত্যেকটা শর্টকাট গুলো বলে দেওয়া হচ্ছে। যেমন এখানে যে শর্টকাট গুলো আছে, এটা মানে আপনার গাইড আছে, এটা আগে যেন আমরা এটা ইয়েতে পাইছিলাম, ফটোশপে পাইছিলাম। মাউস শর্টকাটের কথা মাউস বলতেছি। শর্টকাটটা। ওকে, মাউস শর্টকাট অন করে দিলাম। তাহলে এখানে যেটা আসতেছে এটা হচ্ছে আপনার আর্ক টুল। মাউস শর্টকাটটা ঠিক আছে, ওইটা আগে যারা স্টার্ট পাইছিলাম আর কি, আচ্ছা ঠিক আছে, চার্ট ওই একটা, ওইটা সামাদ ভাই চারটা দিয়েছিলেন। সামাদ ভাই এই চারটা স্টার্টের মতো। আচ্ছা সামাদ ভাই ওই শর্টকাটে চারটা সামাদ ভাই কালেক্ট করে দিয়েছেন। সামাদ ভাই তাহলে এবারও কালেক্ট করে গ্রুপে পোস্ট করে দিয়ে দিন, আর না হলে আমি কালেক্ট করে পোস্ট করে দিয়ে দিব। আর এদিকে শর্টকাট আলাদাভাবে মুখস্থ করি না, কাজ করতে করতে হয়ে যায়। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তাহলে এখানে আমরা আসছি বর্তমান আর্ক টুল। আর্ক টুল হচ্ছে একটা বৃত্তচাপের ক্ষেত্রে সরাসরি আপনার কোনো কাজে এদিক থেকে আর্ক টুলটা ব্যবহার করা হয় না, কিন্তু বৃত্তচাপ জাতীয় যদি কোনো লোগোর ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে অনেক সময় বৃত্তচাপ জাতীয় কাজগুলো করে, সেক্ষেত্রে এই টুলটা ব্যবহার করা হয়ে থাকে। সরাসরি আপনার এদিক থেকে এই আর্ক টুল ব্যবহার করা হয় না, অর্থাৎ বৃত্তের চাপ। হ্যাঁ, এটাকে শুধু একটা দাগ করবে নাকি এটাকে দাগটাকে আরো বড় করা যায়, মানে এটাকে ব্লার করা যায় কিনা? দাগ হাইলাইট করা যায়, এই যে এই দাগ করবো বলতে এটা জাস্ট শুধু লাইনেই একটা বৃত্ত। যদি আপনি যেমন আমি এখান থেকে একটা বৃত্ত নিই, এখন যা কিছু পাই যে সেইটার মধ্যে কি এটা কি বড় করা যায়, ছোট করা যায় কিনা, মানে যে কালারটা এটা থেকে দাগ। ও এটা হচ্ছে আপনার স্ট্রোক। শেপের মধ্যে বলতে এটা আপনার স্ট্রোক, এটা কোনো ফিল কালার না। যেখান থেকে যেটা দেওয়া আছে স্ট্রোক, আপনি রেড কালার দিলেন, এখন এটা এই যে রেড কালার হয়ে গেছে। ইলাস্ট্রেটর যা কিছু আছে, যে গতকালও যখন ক্লাসের মধ্যে বলছিলাম ফিল এন্ড স্ট্রোক, ইলাস্ট্রেটর যা কিছু আছে সব কিছুই ফিল এবং স্ট্রোক নিয়ে গঠিত, তার সাথে হচ্ছে পাথ। এটার পিছনে একটা পাথ আছে। যেমন এই যে আমরা যে পাথ এখানে এই যে মাউসটা ধরলে পাথ শো করাচ্ছে, আর এটা হচ্ছে স্ট্রোক লাইন। কোনো ফিল কালার না, একটা স্ট্রোক কালার। একটা বৃত্তর 4 ভাগের 1 ভাগ স্ট্রোক কালার। এরপরে যেটা আসতেছে এটা হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলের ক্ষেত্রে আপনার এটা সাধারণত একটা বৃত্ত আকারে তৈরি করবে, যে কোনো কাটাকাটির ক্ষেত্রে বা এদিক থেকে এই স্পাইরাল টুলের মাধ্যমে বৃত্ত আকারে তৈরি করে থাকে। স্পাইরাল টুলের ক্ষেত্রে আপনি এইভাবে ছোট বড় করতে পারতেছেন, কিন্তু আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপেন তাহলে এখানে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো বেশি নিতে পারবেন বা কম নিতে পারবেন। যেমন দেখেন এটা কমে গেল, বা এদিক থেকে যত বেশি নিচ্ছি তত হালকা হালকা করে বেড়ে যাচ্ছে। এটা কন্ট্রোলের ক্ষেত্রে যদি চাপেন সেক্ষেত্রে এটা বাড়বে বা কমবে। এগুলো আমাদের ফটোশপের ক্ষেত্রে এগুলো নেই। ঠিক যেমনটা আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা শেপ ব্যবহার করতাম, ঠিক সেগুলো আপনি শেপ আকারেই ধরতে পারেন। এবং এটা হচ্ছে আপনার কন্ট্রোল চেপে ছোট বড় করার ক্ষেত্রে ব্যবহার করা থাকে। আর অল্টার হচ্ছে আপনার ঠিক এটাকে ছড়ানোর ক্ষেত্রে কতটা ব্যবহার করবেন আপনি, বা মিডল বরাবর যদি করতে চান সেক্ষেত্রে ব্যবহার করা থাকে। আর কন্ট্রোল হচ্ছে এটাকে আপনি কতগুলো লাইন নিবেন বা কিভাবে তৈরি করবেন, কন্ট্রোল চাপলে এই পরিবর্তনটা সাধারণত আসে সরি, কন্ট্রোল চাপলে সাধারণত এই পরিবর্তনটা আসে। কিন্তু এটা রিসেট সরাসরি করা যায় না। আপনি যখন ইলাস্ট্রেটর
ক্লোজ করে আবার ওপেন করবেন, ইলাস্ট্রেটর ক্লোজ করে আবার ওপেন করবেন, তখন সেক্ষেত্রে এটা ঠিক পূর্বের ন্যায় যেমনটা ছিল ঠিক তেমনটা আসবে। আর এই দিক থেকে কন্ট্রোল চেপে আপনি যতটুকু করতে পারেন সেই হিসাবে রিসেট হবে। যদি ফুললি যেমনটা ওপেন করার সময় ছিল তেমনটা যদি করতে চান সেক্ষেত্রে ইলাস্ট্রেটর ক্লোজ করা ছাড়া আবার ওপেন করা ছাড়া এদিক থেকে সরাসরি কোনো উপায় নেই। স্পাইরাল টুলের পরে যেটা আছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এটা সাধারণত আপনার লাইন এবং কলাম তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। লাইন এবং কলাম তৈরির ক্ষেত্রে, যেমন এখান থেকে লাইন নিলাম, দেখেন এখানে শিফট চেপে পারফেক্ট ভাবে নিলাম, এখানে লাইন এবং কলামের যে বিষয়টা এখানে চলে আসছে। আপনি যদি লাইন বাড়াতে চান তাহলে কিবোর্ড থেকে অ্যারো কির যদি উপরের বাটনটা ক্লিক করা অবস্থাতেই আপনি চাপেন তাহলে দেখেন একটা করে লাইন বেড়ে যাচ্ছে, একটা করে লাইন এখানে বেড়ে যাচ্ছে। কিবোর্ডের অ্যারো কির উপরের বাটনটা চাপলে বাড়বে এবং নিচের বাটনটা চাপলে এটা কমবে। আর যদি ডানে বামের বাটনটা চাপেন তাহলে এটা আপনার কলাম ভিত্তিক বাড়বে এবং কমবে। এটা আপনার কলাম ভিত্তিক টেবিল তৈরির ক্ষেত্রে, দ্রুত টেবিল তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আরেকটা জিনিস, এখন যদি আমরা স্পেসিফিকলি ভাবে কোনো লাইন বাড়াইতে চাই সেক্ষেত্রে আপনি ঠিক এটার উপর যদি ডাবল ক্লিক করেন, এটার উপর ডাবল ক্লিক করলেই একটা পপআপ মেনু পেয়ে যাবেন। এখানে চাইলে আপনি সরাসরি লিখে দিতে পারবেন যে কয়টা নিতে চাচ্ছেন। যেমন এখানে আমি নিতে যাচ্ছি 5টা বাই 5টা, এখানে 5 লিখলাম, এখানেও 5 লিখলাম। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, একটু পরে আসতেছি। 5x5 লিখে এখানে এবার আমি আর্ট করতেছি। এবার দেখেন 1 2 3 4 5 6, এক পাশে 6টা, এই পাশ থেকে কিন্তু 6টাই হয়েছে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা দেখা যায় আপনি যতটা লিখবেন তার থেকে একটা ঘর করে বেশি নেয়, অর্থাৎ লাইনের কারণে একটা ঘর করে বেশি নেয়। অর্থাৎ আপনি যদি 10টা করে ঘর নিতে চান তাহলে আপনাকে 9টা করে নিতে হবে। জাস্ট এটা স্মরণ রাখতে হবে, ইলাস্ট্রেটরের লাইন সাধারণত একটা করে বেশি নেয়। এই জন্য আপনাকে যখন আপনি কোনো টেবিল তৈরি করবেন লিখে যতটা লাগবে তার থেকে এক কম করে নিতে হবে। এতটুকুই লাইনের ক্ষেত্রে। তারপরে যেটা আসতেছে এটাকে বলা হচ্ছে পোলার গ্রিড টুল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পোলার গ্রিড টুল। এটা কি করা হয়, এটা আপনার বৃত্তর মধ্য থেকে চারপাশ থেকে একটা লাইন দেয়া আছে, এটাও ভিতরেরটা লাইন, এটাও গ্রুপ ভিত্তিক করা থাকে। এটার ক্ষেত্রে সেম, আপনি যদি কিবোর্ড থেকে অ্যারো কির আপ বাটনটা চাপেন তাহলে বৃত্ত বাড়তে থাকবে, যেমন একটা করে বৃত্ত এখান থেকে আপনার বাড়তেই আছে বা কমাইতেই পারবেন। এবং কিবোর্ডের অ্যারো কি যদি ডান পাশের বাটনগুলো চাপেন তাহলে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো ছোট বড় করা যেতে পারে, যে লাইনগুলো আছে সেগুলো ছোট বড় করা যেতে পারে। এবং এটাকে আবার আনগ্রুপ করে প্রত্যেকটাকে আপনার সাধারণত এটা গ্রুপ করা থাকে, যেমন এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন এটাকে আবার লাইনগুলোকে আলাদা করা যেতে পারে, যেমন এই বৃত্তগুলো এখন প্রত্যেকটাই আলাদা হয়ে গেছে, লাইনগুলো এবং এটাও আলাদা হয়ে গেছে। এইভাবে লাইনগুলো আলাদা করা যেতে পারে। এরপর টুলে আসতেছে, আর এগুলা হচ্ছে প্রত্যেকটা স্ট্রোক বেস কাজ করতেছে, সরাসরি ফিল বেস কাজ করে না, প্রত্যেকটা স্ট্রোক বেস কাজ করতেছে। এরপর আমরা চলে আসি রেক্ট্যাঙ্গুলার টুল। এগুলা প্রত্যেকটাই আপনারা জানেন, তাও একটু দ্রুত দেখাই দিচ্ছি। এইখান থেকে ফটোশপের ক্ষেত্রে আছে, তবে কিছুটা আলাদা আছে। তাহলে এখানে যে আছে প্রথম যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, জাস্ট আমরা যে রেক্ট্যাঙ্গুলারটা ব্যবহার করি সেটাই, এটা ফিল এবং স্ট্রোক দুটোর উপর ভিত্তি করে কাজ করে। ডি চাপলে এটা ডিফল্ট কালার চলে আসে এবং এটাতে ফিল এন্ড স্ট্রোক দুটাই আছে, এটাতে ফিল এন্ড স্ট্রোক দুটাই আছে। ভিতর থেকে আপনি চাইলে এটার ফিল এন্ড স্ট্রোকের কালারটা যেটা ইচ্ছে সেটা পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ কালার চেঞ্জিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে অবজেক্ট সিলেক্ট থাকতে হবে এবং ফিল এন্ড স্ট্রোক যেই কালারটা আপনি চেঞ্জ করবেন সেটা সিলেক্ট থাকতে হবে। যেমন এই কালারটা সিলেক্ট করলাম, আমার এখন যদি কালার চেঞ্জ করি সেটা আমার ফিল কালারটা চেঞ্জ হবে, যেটা ক্লিক করতেছি ফিল কালার। আর যদি এখানে স্ট্রোকটা সিলেক্ট করি এবার যদি আপনি কালার চেঞ্জ করেন সেটা এবার আপনার স্ট্রোক কালার চেঞ্জ হবে। এবার কিন্তু স্ট্রোক কালার চেঞ্জ হচ্ছে, যেটা জুম করে দেখলে বুঝতে পারতেছি, কিংবা স্ট্রোকটা বড় করে দিলেও তারপরে দেখতে পাবো। এতটুকুই। কর্নার যদি রাউন্ড করতে চান এখান থেকে আপনি প্রথম যে টুলটা আছে সেক্ষেত্রে এটা প্রত্যেকটা ওভারঅল কর্নার গুলো আপনার রাউন্ড হয়ে যাবে। আর যদি একটা করে রাউন্ড করতে চাই তাহলে কি করতে হবে, আগের ক্লাসে বলছিলাম যদি আমি শুধুমাত্র এই কর্নারটা রান করতে যাচ্ছি তাহলে কিভাবে করব। একটা কর্নার এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। যেমন এই কর্নারটা সিলেক্ট করলাম, প্রত্যেকটা পাথকে আলাদাভাবে সে সিলেকশন করা যায়, তাহলে যেমন শুধুমাত্র এই কর্নারটা রাউন্ড হয়ে গেছে।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলও ঠিক সিমিলার, এখানে রাউন্ড করে দেয়া আছে। এটা ততটা মানুষ ব্যবহার করে না, কারণ এখান থেকে ইলাস্ট্রেটর খুব সহজে রাউন্ড করা যায়, ধরলো আর রাউন্ড করলো এমনটাই। তাছাড়া রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলে আর কিছু নেই, শুধুমাত্র হালকা একটু রাউন্ড করা থাকে, এবং এটাকেও রাউন্ড করা যায়, এটাকেও আপনি রাউন্ড করতে পারবেন। এরপরে আসি, এটা হচ্ছে বৃত্ত। সিমিলার, শিফট চাপলে আপনার পারফেক্ট ভাবে একটা বৃত্ত তৈরি হবে। শিফট এবং অল্টার বাটন চাপলে এটা মিডল বরাবর আপনার বৃত্তটা তৈরি হচ্ছে, একেবারেই মিডল বরাবর বৃত্তটা তৈরি হচ্ছে। তারপরে বিষয়টা আছে, এটার ক্ষেত্রে একটু মজাদার বিষয় আছে, যেমনটা হচ্ছে আপনার পলিগনাল টুল। আমরা পলিগনাল টুলের ক্ষেত্রে ফটোশপে কি করতাম, উপর থেকে যদি আমার বেশি কোণ পড়তো তাহলে উপরে কিন্তু ফটোশপের এখানে লিখে দিতাম। এখানে এমনটা আপনার নাই, আপনার যত বেশি কোণ প্রয়োজন পড়বে, যত বেশি আপনার কোণের প্রয়োজন পড়বে সেই হিসাবে আপনাকে, আমি এটা নিলাম এবং কিবোর্ড থেকে অ্যারো কির আপ বাটনটা প্রেস করতেছি, দেখেন একটা করে কোণ বাড়তে আছে বা কমতে আছে, যেমন ট্রায়াঙ্গুলার বা 5টা কোণ 6টা কোণ বা যত কোণ চাপবেন, এটা হচ্ছে কিবোর্ডের আপ বাটন এবং ডান বাটন ক্লিক করে এই কোণগুলো সহজে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এটা 4টা কোণ দরকার, 4টা বা 5টা কোণ, কিবোর্ডের আপ অ্যারো কি বা ডাউন কি দিয়ে এটা চেঞ্জ করা যেতে পারে। তারপরে যেটা আসতেছে স্টারের ক্ষেত্রে, এখানে আসতেছে স্টার। এখানে যে স্টারটা আছে, এই স্টারটার ক্ষেত্রেও সেম। আপনি যদি, তবে এখানে আরো কিছু স্পেশালিটি আছে, আপনি যদি স্টার এখানে আরো বাড়াইতে চান তাহলে আপ বাটন চেপে এখানে বাড়াইতে পারতেছেন, যতগুলো স্টার প্রয়োজন আপনি এখান থেকে স্টার বাড়াইতে পারতেছেন, এবং ডান বাটন চেপে স্টার অ্যারো কিটা কমাইতে পারতেছেন। কিন্তু এখন যদি হয় এরকম হয়, স্টারের যে কর্নার গুলো আছে এগুলো আপনি বড় করবেন, তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপেন। কন্ট্রোল চাপলে যেমন এখানকার কর্নার গুলো, এগুলা এখন আমি যাচ্ছি যে বড় হবে, কন্ট্রোল চেপে এটা দেখেন এখন আমি বড় করতে পারতেছি, এটা চাইলে কর্নার গুলো আমি বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। এই কন্ট্রোল চেপে এই কাজটা করা যেতে পারে, স্টারের মধ্যে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারবেন। এবং কর্নার যদি আপনার যত বেশি প্রয়োজন হবে, যত কর্নার প্রয়োজন হবে বা যত কোণ প্রয়োজন হবে, সেক্ষেত্রে এটা অ্যারোকে দিয়ে ছোট বড় করা যেতে পারে। এছাড়াও এখানে ডাবল ক্লিক করলে এটা থেকে আসতেছে, আচ্ছা ডাবল ক্লিক করলে এটাতে আসে না। আর সবার শেষে যেটা আছে এটাকে বলা হয় ফ্ল্যার। ফ্ল্যার এটা ততটা কোনো এক পাশ থেকে আপনি আলো ছড়াচ্ছেন এমন কিছু যদি করতে চান, সেক্ষেত্রে ফ্ল্যারটা ব্যবহার করা হয়। যেমন উপর থেকে একটা আলো আসছে এমনটার ক্ষেত্রে সাধারণত ফ্ল্যার ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ফ্ল্যার এমনি কাজে ব্যবহার করা হয়ে থাকে না, যেমন টানলাম এখন মনে হচ্ছে যে একটা আলো ছড়াচ্ছে উপর থেকে, এমন একটা জিনিস করা যেতে পারে ফ্ল্যার দিয়ে। কিংবা ফ্ল্যার আপনি ডাবল ক্লিক করেও মডিফাই করা যায়, যেমন এখানে ডাবল ক্লিক করলাম একটা পপ আপ মেনু চলে আসলো। এখানে ক্ষেত্রে অপাসিটি, অর্থাৎ পুরো ফ্ল্যার ওভারঅল কতটা অপাসিটি হবে এটা ক্যান্সেল করে দিই। এখান থেকে যেমন উপর থেকে বা নিচ থেকে, উপর থেকে আলোটা পড়তেছে, নিচ দিকে হালকা হালকা করে ছড়াচ্ছে, এই ধরনের কাজগুলো সাধারণত এটা প্রয়োজন পড়ে না। যদি পার্টি প্লেয়ার বা এই জাতীয় কাজগুলো করেন, অনেক সময় এটা ব্যবহার করা যেতে পারে। তারপরে আসি এখানকার যে বিষয়টা আছে ফ্ল্যারের, এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন। এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন, যেমন এখানে অপাসিটি, ব্রাইটনেস সহ যে অপশনগুলো এখানে আছে, আপনি যদি ব্রাইটনেস বাড়াতে বা কমাতে চান তাহলে এখানে ব্রাইটনেস বাড়াতে, এই যে মিডিলে যে ব্রাইটনেসটা আছে এটা ব্রাইটনেসটা বাড়বে কমবে, অপাসিটি কমবে। বা এখানে যে লাইনগুলো আছে এখানে প্রত্যেকটার একটা করে লাইন আছে, ফ্লায়ারগুলো কতটা আলো ছড়াচ্ছে, প্রত্যেকটার এখানে লাইন আছে 15 পিটি বা 16 পিটি, প্রত্যেকটার যত বেশি লাইন বাড়াতেন তত বেশি লাইন বাড়ানো যাবে। এটা নিয়ে একটু আপনার নিচ থেকেই দেখবেন তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফ্লায়ার পর্যন্ত এখানে শেষ। এবার আসি শেপার টুল। শেপার টুলটা আপনার এখান থেকে, এটা হচ্ছে আপনার শেপার টুল। তাহলে এই যে শেপার টুলের ক্ষেত্রে দেখেন, শেপার টুলটা আপডেট 2015 ভার্সন যারা ব্যবহার করতেছেন, আই থিঙ্ক তাদের মধ্যে এই শেপার টুলটা নাই। যারা 15 ভার্সন ব্যবহার করতেছেন, শেপার টুল শুধুমাত্র 18 ভার্সনের পরেই ব্যবহার করা হয়েছে শেপার টুল। শেপার টুল দিয়ে দ্রুত শেপ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। শেপার টুল দ্রুত শেপ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে যেমন আমার একটা বৃত্ত তৈরি করার প্রয়োজন, জাস্ট একটা বৃত্তের মতো করলাম, এটা বৃত্ত তৈরি হয়ে গেল। একটা চতুর্ভুজ তৈরি করার পর একটা আনুমানিক চতুর্ভুজ তৈরি করলাম, এটা চতুর্ভুজ তৈরি হয়ে গেল। আয়তক্ষেত্র তৈরি করার প্রয়োজন, আয়তক্ষেত্র টানলাম,
এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। এটা 18 ভার্সন থেকে আই থিংক পাবেন। তবে এটা যে থাকতেই হবে এমনটা না, এটা হচ্ছে কোনো শেপকে দ্রুত কাজ করার জন্য এই শেপার টুলটা মূলত ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসি শেপার টুলের পরে যেটা আছে এটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলও আমাদের স্ট্রোক বেস কাজ করে থাকে। পেন্সিল টুল যেটা আছে সেটাও আপনার স্ট্রোক বেস কাজ করে থাকে। অর্থাৎ আমরা যে ব্রাশ টুল ব্যবহার করতাম ঠিক সিমিলার, এটা স্ট্রোক বরাবর আপনি ফ্রি হ্যান্ডলি ভাবে কাজ করতে পারবেন। এখানে পেন্সিল টুলে ক্লিক করলাম, যেমন আপনার যেমনটা দরকার তেমনটাই আপনি এখানে পেন্সিল টুল দিয়ে সরাসরি আর্ট করতে পারতেছেন, যেমনটা দরকার তেমনটা আর্ট করা যাচ্ছে। এবং এটাতে ডাবল ক্লিক করলে একটা পপআপ মেনু আসে, এটা আপনি কতটা স্মুথনেস করবেন বা যত বেশি স্মুথনেস করবেন তত বেশি পাথ কম হবে, যত বেশি কম স্মুথনেস করবেন তত এটা পাথ কম হবে। আর এটা স্ট্রোক বেস কাজটা করতেছে, এটা যেটা লাইনটা হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটাই স্ট্রোক বেস। এবং এটা স্মুথনেস আমি কমাই দিচ্ছি। ওকে, এবার একটা আর্ট করি, দেখেন এবার কিন্তু এটার পাথের সংখ্যা তুলনামূলক বেড়ে গেছে, ততটা স্মুথনেস হয়নি। আর পরের যে টুলটা আছে এটা হচ্ছে, এটাকে বলা হয় স্মুথার টুল। অর্থাৎ যেমন এটা আমার স্মুথ নেই বা কোনো লাইনকে আপনি চাইলে এটাকে স্মুথ করতে পারবেন, অর্থাৎ সে এটাকে স্মুথ করে ফেলবে। লাইনটা এখানে টানতেছি, দেখেন আগের থেকে এটা এখন পাথ কমিয়ে ফেলছে এবং এটাকে স্মুথ করে ফেলছে, লাইনটাকে স্মুথ করে ফেলছে। অর্থাৎ যে কোনো কিছুকে স্মুথ করতে চাইলে এটা হতে পারে আপনার শুধুমাত্র যে পেন্সিল টুল দিয়ে করলেই যে স্মুথ হবে এমনটা কিন্তু না, এটা আপনি অন্য টুলের ক্ষেত্রেও এই স্মুথনেসটা আপনি নিয়ে আসতে পারবেন, অন্য টুলের ক্ষেত্রেও। তবে একটা জিনিস মানতে হবে, যেমন এটাকে আমি স্মুথ করতে যাচ্ছি, এটা স্মুথ হচ্ছে না, এটা কেন স্মুথ হচ্ছে না বলতে পারবেন কেউ? অলরেডি স্মুথ আছে ভাইয়া। না, ওই জন্য না, এটাও স্মুথ হবে। এটা কিন্তু আমার সিলেক্ট নেই, সিলেক্ট আছে কোনটা? এটা। কথা হচ্ছে আপনি যেটাতে কাজ করবেন সেটা আপনার সিলেক্ট থাকতে হবে। এবার যদি ক্লিক করি, এবার কিন্তু এটা সিলেক্ট হয়েছে। এবার যদি আপনি স্মুথ ব্যবহার করেন, এবার এটার ক্ষেত্রে কাজ করবে। দেখেন এটার উপর দিচ্ছি, যে এবার স্মুথনেসটা চলে আসতেছে, এই যে এখানকার যে পাথ ছিল এটা কিন্তু চলে গেছে, এবার এটা স্মুথনেসটা কাজ করতেছে। শর্ত হচ্ছে আপনি যাকে স্মুথ করবেন, যেই লাইনটাকে আপনি স্মুথ করবেন সেই লাইনটাকে অবশ্যই মাস্ট বি সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে সেটা কাজ করবে না। আমি শুরুর দিকে এমন করতাম, এটাকে স্মুথ করতে যাচ্ছি এভাবে লাইন দিচ্ছি কিন্তু স্মুথ তো হচ্ছে না, মনে করতাম যে কোনো সমস্যা হয়তো বা বুঝতেছি না। পরে তখন দেখলাম যে সিলেক্ট করতে হবে, এটাকে করতে চাচ্ছেন অবশ্যই মাস্ট বি এটাকে এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, তারপর আবার স্মুথার টুলে ব্যাক আসে, এবার যদি স্মুথ করতে চান তাহলে এখানে স্মুথনেসটা করা যেতে পারে। অর্থাৎ অবশ্যই মাস্ট বি সেটাকে সিলেক্ট করতে হবে, স্মুথ করতে হলে পাথের সংখ্যাটা আপনার কমে যাবে। তো এরপরে যে টুলটা আছে স্মুথনেসের পরে সেটা নাম হচ্ছে পাথ ইরেজার টুল। এই যে টুলটা আছে এটা হচ্ছে পাথ ইরেজার টুল, এটা আপনার পাথকে ইরেজ করে ফেলবে। যেমন এখান থেকে এটা ক্লিক করলাম, এখান থেকে এটা সে ইরেজ করে ফেলছে। ঠিক সিমিলার, কোনো কিছুকে পাথকে ইরেজ করতে চাইলে বা লাইনকে ইরেজ করতে চাইলে এটা পাথ ইরেজার টুল কাজ করে, তবে মাস্ট বি সেটাকে সিলেক্ট থাকতে হবে। এটাকে ইরেজ করতে চাইলে কিন্তু ইরেজ হবে না, সিলেক্ট করব তারপর পাথ ইরেজার টুল, এই পাথকে সে ইরেজ করে ফেলবে। এই যে সে এখানে ইরেজ করে ফেলছে। পাথ ইরেজার টুল শুধুমাত্র এই পাথের ক্ষেত্রে না, আপনি যদি পেন টুল দিয়েও পাথ নেন সেই পাথকেও সে ইরেজ করে ফেলবে। যে কোনো কিছুকে ইরেজ করতে হলে সে এই পাথ ইরেজার টুল দিয়ে আমরা ইরেজ করতে পারি। তারপরে যেটা আছে এটা হচ্ছে পাথ জয়েন টুল। এ কি করতেছে, ইরেজ করতেছে আর এ জয়েন করবে। যেমন এই দুটো সিলেক্ট করা আছে, এই দুটোকে টেনে দিয়ে দিলাম, এই দুটো জয়েন হয়ে গেছে। ঠিক সিমিলার এই জায়গার ক্ষেত্রে এই দুটো জয়েন করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এটা নিলাম, এই দুটো জয়েন হয়ে গেছে। তাহলে প্রথমটা পাথ ইরেজ করবে, তারপরটা পাথ জয়েন করবে। পাথ জয়েন করার ক্ষেত্রে এটা স্মরণ রাখতে হবে, যদি খুব দূরাদূরি ব্যবহার করে থাকেন, অনেক দূরের দুটো পাথ জয়েন করতেছেন, সেক্ষেত্রে সে জয়েন করে না। একটু মিট করতেছি, তুমি কি চলে যাচ্ছ? ওকে, ঠিক আছে। তাহলে এখানকার যেটা হচ্ছে একটা জয়েন, এটা আমি একটু বের করি। শেপার টুল কি করে, যে কোনো শেপকে দ্রুত ক্রিয়েট করার ক্ষেত্রে শেপার টুল ব্যবহার করা হয় থাকে। বৃত্ত তৈরি করতে যাচ্ছি বা যেমন করে আপনি ফ্রি হ্যান্ডলি করবেন সেটাই করবেন। লাইন টুল সাধারণত এটা আপনার লাইন টুল তো পেন্সিল টুল, সাধারণত পেন্সিল যে কোনো স্ট্রোকের উপর ভিত্তি করে সে লাইন তৈরি করে। এটা কি করে, এটা কি স্মুথ, যেমন এটা স্মুথ নেই এটাকে সে স্মুথ করে ফেলবে। যেমন এটা যখন স্মুথ করবে তখন তো পাতগুলো কমে যাচ্ছে,
এটার এতটুকুই কাজ, যেমন এটাকে অনেকটা স্মুথ করে ফেলছে। তারপরটা সে কি করবে, সেটাকে পাথ ইরেজার টুল পাথকে ইরেজ করবে, পাথকে ইরেজ করবে, পাথ ইরেজার টুল। যাই হোক, আর এটা হচ্ছে পাথকে জোড়া দিবে, দুটো পাথের মধ্যে জোড়া দিবে, জোড়া দিয়ে দিবে। তো যদি খুব দূরে হয় তাহলে সে কিন্তু জোড়া দিতে পারে না। এটার এতটুকুই কাজ, এছাড়া এখানকার আর তেমন কোনো কাজ নেই। এটাকে সরিয়ে আবার বাইরে রাখি। তারপরে আসি, আমরা এখান থেকে জয়েন্ট টুল পর্যন্ত চলে আসছি। এবার হচ্ছে ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুল, এই টুলগুলো কি কাজ করে থাকে, ঠিক এই সেক্টরটাকে বলা হচ্ছে, এটা এই সেক্টরটাকে বলা হচ্ছে আপনার ইরেজার টুল বা এই সেক্টরটা। তো এটা ক্লিক করলাম। আমি এটা বোঝানোর জন্য কয়েকটা সিম্পল ভাবে শেপ নিচ্ছি। এখান থেকে সিম্পল শেপ নিচ্ছি, এটার কালারটা রেড কালারই রাখলাম। প্রথম যে টুলটা আছে ইরেজার টুল, এ কি করবে, এর সামনে যা কিছু আছে বা যা কিছু সবাইকে ইরেজ করে ফেলবে, সবাইকে ইরেজ করে ফেলবে, এমনকি শেপকেও, শেপ, পাথের ফিল, স্ট্রোক যা কিছু আছে সবাইকে সে ইরেজ করবে। যেমন এক্সাম্পল স্বরূপ ইরেজ নিলাম, এই ইরেজার টুলটা আপনি চাইলে থার্ড ব্র্যাকেট শেপে বড় ছোট করতে পারবেন। যেভাবে নিলাম পুরোটাকে ওভারঅল সে কিন্তু ইরেজ করে ফেলছে। এমনকি যদি আমরা এখন ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, দেখেন এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ, এটাতেও পাত আছে, তবে এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ, দুটাই দুই রকম শেপ। এটা আপনার সামনে যাই আসুক সবাইকেই সে ইরেজ করে ফেলবে। যেমন এটার সামনে দিলাম, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে হবে না, মাস্ট বি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলাম, ইরেজ টুল নিলাম, এ পাশ থেকে এ পাশে, এটাকে দেখেন সে দুটা করে ফেলছে। এক কথায় যাকেই ধরবে সে তাকেই সে ইরেজ করে ফেলবে। যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এটাকে ইরেজ করে এটার শেপের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন। যেভাবে ইচ্ছে সেভাবে শেপের মধ্যে পরিবর্তন নিয়ে আসা সম্ভব। পরের যেটা টুল আছে সিজার টুল, এটা একটু আলাদা ভিন্নভাবে কাজ করে, এটার মতো না। এটা আপনার পাথ কাটার ক্ষেত্রে ব্যবহার করা থাকে, কোনো পাথকে কেটে ফেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল স্বরূপ আমি আবার এখানে বৃত্ত নিচ্ছি, এখানে আবার একটা বৃত্ত নিলাম। এখন দেখেন এখানে যে পাথগুলো আছে এটাকে আপনি নির্দিষ্টভাবে কেটে ফেলতে পারবেন। এই কাঁচি দিয়ে সিম্পল ভাবে এখানে একটা ক্লিক করলাম, সে এখানে কেটে ফেলছে, এখানে একটা ক্লিক করলাম, সে এখানে কেটে ফেলছে। এবার যদি মুভ টুল দিয়ে এটাকে দেখি, এটাকে আপনি এই যে বৃত্তটাকে এখান থেকে এটা আলাদা করে ফেলতে পারতেছেন, এটাকে বৃত্তটাকে আলাদা করে ফেলছে। ঠিক সিমিলার আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিই, এটা কিন্তু আমাদের সামনের কাজে অনেক আসবে। যখন ডিজাইন করব এই যে শেপ কাটার ক্ষেত্রে এই ডিজাইনগুলো অনেকগুলো আসবে। তাহলে ঠিক সিমিলার এটার মধ্যে আপনি যেখান থেকে ইচ্ছা সেখানেই পাথ কেটে ফেলতে পারবেন, তবে মাস্ট বি সিলেক্ট থাকতে হবে। এখানে একটা ক্লিক করলাম, এখানে সে পাথ কেটে ফেলছে, এখানে ক্লিক করলে কাঁচি দিয়ে সিম্পল ভাবে এখানেও পাথ কেটে ফেলছে। আপনি সিলেক্ট করেন এটাকে, আপনি এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ। এখন যে কোনো শেপকে আপনি এভাবে কেটে ফেলার ক্ষেত্রে এটার ব্যবহার করা যেতে পারে। তারপরে যেটা আছে টুল, সেটার ক্ষেত্রে আসি। এই টুলটার ক্ষেত্রে কি করা হয়, এটা অনেকটা স্মরণ রাখার জন্য আমি মনে রাখি যে কেকের সঙ্গে অনেকটা তুলনা দিই। যেমন আমরা যে কেক বা কোনো কিছুর উপর দিয়ে সরাসরি একটা নাইফ দিয়ে এভাবে টান মারি, ঠিক যেমনটা হবে ঠিক একই রকম ভাবে এই টুলটা কাজ করে। যেমন এটার ক্ষেত্রে আমি এই টুলটা নিলাম, উপর থেকে এখানে একটা টান দিলাম। আগের বার দেখেন এটা প্রত্যেকটাই ইরেজার টুল দিয়ে একটা ফাঁকা হয়ে যেত, এখানে কিন্তু ফাঁকা হয় না, এখানে আপনার ফাঁকা হয়ে যাচ্ছে না, এখানে প্রত্যেকটাই আপনার আলাদা আলাদা করে একটা সেক্টর তৈরি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে সেক্টর হচ্ছে। এমনকি চাইলে আপনি কিন্তু এটাতে আলাদা করে কালারও অ্যাপ্লাই করতে পারেন। যেমন টেনে এটার উপর একটা কালার দিচ্ছি, রেড কালার তো অলরেডি আছেই, টেনে টেনে আপনি যে কোনো কালারও এখানে ব্যবহার করতে পারবেন। এটা প্রত্যেকটাতেই আলাদা করে একটা করে কালার ব্যবহার করা সম্ভব। যেমন আমি এখানে ক্লিক করে ছেড়ে দিলাম, প্রত্যেকটাতে আলাদা করে একটা কালার ব্যবহার। এখানে যদি আমি স্ট্রোকটা তুলে দিই, এখান থেকে স্ট্রোক কালার অফ, স্ট্রোক কালার অফ, তাহলে দেখেন এখান থেকে এখানে কেমন মনে হচ্ছে একটা থেকে একটা কালার গুলো আমাদের বড় হয়ে গেছে এমনটাই কিন্তু মনে হচ্ছে। যেমন এটা থেকে এটা বা এটা থেকে এটা, এটা থেকে এটা, একটার পর একটা কালারটা চলে আসতেছে।
ঠিক এই যে ইরেজার টুল, সিজার টুল আরেকটু রিভিউ করি। এগুলো কিন্তু লাগবে আমাদের কাজের ক্ষেত্রে, যখন শেপ নতুন নতুন শেপ ক্রিয়েট করব, যেহেতু পুরোটাই ইলাস্ট্রেটর শেপ নিয়ে ক্রিয়েট করার ক্ষেত্রে। তাহলে প্রথম ইরেজার টুল যেটা আছে, এটা ওভারঅল যে কোনো শেপকে আপনার যা কিছু থাকবে ওভারঅল সে ইরেজ করে ফেলবে, ওভারঅল ইরেজ করে ফেলবে, এবং যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে সে জায়গাটা ফাঁকা করে দিয়ে যাবে। যে দিক দিয়ে যাচ্ছে সে সেদিক দিয়ে কিন্তু জায়গাটা পুরোটাই ফাঁকা করে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। তারপরে সিজার টুলের কাজ হচ্ছে এটা পাত বরাবর যেভাবে নিবেন সেটা হচ্ছে পাত পাত সে পাত বরাবর কেটে ফেলবে। যেভাবে পাত নিবেন সেভাবে সে পাত বরাবর কেটে ফেলবে। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে সিজার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে এখান থেকে এটাকে সে আলাদা একটা অংশ করে ফেলছে। যে কোনো জিনিসকে এটা সে আলাদা আলাদা করে কেটে ফেলতে সক্ষম। আর সবার শেষে যেটা আছে নাইফ টুল, এটা যেমন এটাকে সিলেক্ট করলাম, এটাকে প্রত্যেকটা অংশে সে আলাদা করে ভাগ করবে। এখানে একটা, এখানে একটা, এটা প্রত্যেকটাই আপনার আলাদা করে অংশে সে ভাগ করে ফেলতেছে। এবং চাইলে এটা প্রত্যেকটাতে আপনি আলাদা করে কালারও দিতে পারবেন। সিলেক্ট করলাম, স্ট্রোক কালার অফ করে দিচ্ছি। যে প্রত্যেকটাকে আলাদা করে আমরা কালার একটা টেনে ছেড়ে দিলেই এখানে প্রত্যেকটা করে আলাদা করে কালার দেওয়া সম্ভব। ওকে, তারপরের ক্ষেত্রে আসি। এবার যে রোটেট বা রিফ্লেক্ট টুল, এই টুলটা ইলাস্ট্রেটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোটেট এবং রিফ্লেক্ট টুল, এই টুলগুলো ইলাস্ট্রেটরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো রোটেট টুল এখানে অনেক সুন্দরভাবে ব্যবহার করা যায়। রোটেট টুল অনেক সুন্দরভাবেই কিন্তু ব্যবহার করা যায়। রোটেট টুল কোনটা বলা হচ্ছে, এই যে এখানে এটা হচ্ছে রোটেট টুল এবং এটা হচ্ছে রিফ্লেক্ট টুল। রোটেটের শর্টকাট হচ্ছে আর, আর রিফ্লেক্টের শর্টকাট হচ্ছে ও। ঠিক ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, এই যে কাজগুলো করতাম এটা কিন্তু আমরা রিফ্লেক্ট টুল দিয়ে এখানে করতে পারি। আর যেটা হচ্ছে রোটেট টুল, অর্থাৎ পুরোটাকে ঘোরানোর জন্য এখানে রোটেট টুল ব্যবহার করা হয়ে থাকে। তো রোটেট টুল দিয়ে আমি একটা কাজ করে দেখাবো, এরপরে আপনারা ক্লাসের মধ্যে একটা ঘড়ি তৈরি করবেন রোটেট টুলের মাধ্যমে। রোটেট টুলের মাধ্যমে একটা ক্লাসের মধ্যে আপনারা ঘড়ি তৈরি করবেন। তো আসি এখানে, এটাকে আপাতত ওয়ার্ক স্পেস থেকে বাইরে রাখলাম। আমার ওয়ালপেপারে একটা ঘড়ি নিয়ে আসি। আমি কাজটা দেখানোর পর এখানে যে ঘড়িটা দেখানো হয়েছে এই ঘড়িটা আপনারা তৈরি করবেন রোটেট টুলের মাধ্যমে। এই টুলটা তৈরি করবেন। টাইম বা ওয়েস্ট এটা লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র ঘড়ির কাঁটাগুলো এবং এই ঘড়িটা আপনারা তৈরি করবেন। আমি এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, খুব সিম্পল ভাবে এখানে একটা বৃত্ত নিলাম, এখানে একটা বৃত্ত নিলাম। একটা টোটাল বৃত্ত কত ডিগ্রি হয়ে থাকে, একটা ফুল বৃত্ত কত ডিগ্রি হয়ে থাকে? 360 ডিগ্রি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটা টোটাল বৃত্ত হয়ে থাকে 360 ডিগ্রি। এটার উপর ভিত্তি করে কিন্তু রোটেট করা হয়ে থাকে। তাহলে দেখেন, আমি একটা টোটাল বৃত্তকে যদি এখানে যদি 10টা চাই, আমি টোটাল একটা বৃত্ত এটা 10 বার রোটেট হবে, এটা 10 বার রোটেট হবে। তাহলে ক্যালকুলেটর হিসাব করতেছি, সিএলসি, আচ্ছা কোড ভুল গেছে, 360 ডিগ্রি। আমি যদি 10টা চাই তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড 10, 36। তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড 10 যদি দেই তাহলে হচ্ছে 36, অর্থাৎ 36 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যদি আমি ঘোরাই তাহলে আমার 10টা অবজেক্ট তৈরি হবে। 360 ডিগ্রি কে আমরা 10 দিয়ে ভাগ করলে আসছে 36, অর্থাৎ 10 দিয়ে যদি আমরা ঘোরাই 10টা নিতে চাই, 360 ডিগ্রির মধ্যে যদি 10টা নিতে চাই তাহলে আমার হবে 36 ডিগ্রি। তাহলে একটা সিম্পল ভাবে এটাকে ক্লিক করলাম, এটাকে ধরলাম, এরপরে রোটেট টুলে আসলাম। এখান থেকে রোটেট টুল আর চাপলে রোটেট টুলের ক্ষেত্রেও এখানে যেমন ট্রান্সফর্ম টুল ফটোশপে বুঝাইছিলাম আপনাদের, এখানে একটা পয়েন্ট আছে।
ঠিক এখানেও কিন্তু একটা পয়েন্ট আছে, ঠিক যে পয়েন্টারটা, এই যে পয়েন্টারটা এখানে ক্লিক করতেছি, তার মানে একে ফ্লো করে সে কিন্তু চারপাশে ঘুরবে, এই পয়েন্টারটাকে ফ্লো করে সে চারপাশে ঘুরবে। সিমিলার এখানে জাস্ট আমি একটা বৃত্ত নিলাম, এই রোটেট টুলে আসার পর অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম। যখনই আপনি অল্টার চেপে এখানে ক্লিক করবেন, এই পয়েন্টারটাও সরবে এবং একটা রোটেটের একটা পপ আপ বক্সও চলে আসবে। যেহেতু আমি এখানে 10টা নিতে যাচ্ছি, তাহলে 360 ডিগ্রি ভাগ যদি ওটা দিই, সরাসরি আসলে 36 ডিগ্রি। 36 ডিগ্রি এটা আমি প্রিভিউ করলাম, তাহলে কত দূর সে সরবে সেটাই শো করাচ্ছে। এটা একটা এবার কপি। আমরা জানি যে কন্ট্রোল ডি চাপলে এটাকে বারবার কিন্তু কপি হয়। কন্ট্রোল ডি চাপলে এটা সেখানে নির্দিষ্ট আপনি যতটা প্রথমবার ফাঁকা করছেন সেটার উপর ভিত্তি করে সেটা কপি করতে থাকবে। সেটা আমি কন্ট্রোল ডি চাপতেছি, তো দেখেন এখানে যে বৃত্তটা তৈরি হলো কন্ট্রোল ডি চেপে, এখানে টোটাল 10টা বৃত্ত এবং প্রত্যেকটাই আপনার 10টা বৃত্ত এবং প্রত্যেকটাই 36 ডিগ্রি পর পর আছে। এখান থেকে এটা দূরত্ব 36 ডিগ্রি, এখান থেকে এটা দূরত্ব 36 ডিগ্রি, প্রত্যেকটার একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 36 ডিগ্রি বরাবর, এবং এটা 10টা 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল হচ্ছে এখানে 10টা। ঠিক সিমিলার আবার একটা দেখাচ্ছি, এটা হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার এখানে 36টা বৃত্ত নিলেন, মানে 10টা বৃত্ত নিলেন। হ্যাঁ নিলাম। আমার আমি চাচ্ছি যে একটা বৃত্তকে সরাই ফেলতে, একটা সম্ভব মানে এটা একটা বৃত্ত, না আপনি এই যে আমরা 10টা বৃত্ত করে ফেললাম, হ্যাঁ বৃত্ত, একটা বৃত্ত আমরা কেটে ফেলবো, করা সম্ভব? হ্যাঁ কেন সম্ভব না, অবশ্যই সম্ভব। ব্যাগ আসতেছে, যে বৃত্তটা কেটে ফেলবেন আপনি ওটা সিলেক্ট করে ডিলিট দিলে চলে গেল, এটা ডিলিট করতে। হ্যাঁ বুঝতে পারছি। না এটা ডিলিট করে আবার ওটা অটোমেটিক্যালি আবার চেঞ্জ হয়ে যায় না, যাবে না, এটা প্রত্যেকটা আপনার আলাদা শেপের হিসেবে যেভাবে ব্যবহার করে ঠিক সেভাবেই ব্যবহার করে। তাহলে আরো একটা, আপনাকে আলাদাভাবে ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে হবে এমনটা কিন্তু না। ইলাস্ট্রেটরের মধ্যে বিল্ট ইন ক্যালকুলেটর আছে, ইলাস্ট্রেটরের মধ্যে বিল্ট ইন ক্যালকুলেটর আছে, সরাসরি ইলাস্ট্রেটর সরাসরি যে কোনো হিসাব সে করতে পারে। তাহলে সেটা কিভাবে আরেকবার দেখাচ্ছি এটা, তারপর আপনারা ঘড়ি তৈরির ক্ষেত্রে চলে যাবেন। এবারও একটা বৃত্ত নিচ্ছি আমি, সিম্পল এখানে একটা বৃত্ত নিচ্ছি। আরেকটু হেল্প করে দিই ঘড়ি তৈরির ক্ষেত্রে, যেমন কাকে আপনি ফ্লো করবেন। তাহলে আমি প্রথমত এখানে একটা বড় একটা বৃত্ত নিচ্ছি, প্রথমত একটা বড় বৃত্ত নিলাম ঘড়ির জন্য, প্রথমত একটা বড় বৃত্ত নিলাম। এটার আমি ফিল কালার অফ করে দিব, শুধুমাত্র স্টক কালার রাখবো। এখান থেকে এটা ক্লিক করলেই আমার ফিল কালার চলে আসতেছে। স্ট্রোকটা আরেকটু বড় করে দিই, স্ট্রোকটা আরেকটু বড় করে দিলাম। তাহলে এটা ঘড়ির পুরো একটা বাউন্ডারি হিসেবে ধরলাম। আর এটার কালারটা ব্ল্যাক করে দিই, এটার কালারটা ব্ল্যাক করে দিলাম। এটা কিন্তু এখন স্ট্রোকে আছে, এটা কোনো ফিল কালার নেই, এটা স্ট্রোকে আছে। এটার উপর আমি একটা ঘড়ি তৈরি করতে যাচ্ছি। সিমিলার এখানে একটা আইকন নিলাম ঠিক মিডিল বরাবর, যখন পিঙ্ক কালার আছে তখন এটা মিডিল বরাবর হচ্ছে একটা বৃত্ত নিলাম। এটার আবার আমি ফিল কালার অন রাখবো, স্ট্রোক অফ রাখলাম, তাহলে এটা ফিল কালার অন করলাম। এখন দেখেন ঠিক এটার বরাবর আমি টোটাল 12টা নিতে যাচ্ছি, যেহেতু আমার 12টা হয় ঘড়ির ক্ষেত্রে মেইনলি। তাহলে এটাকে ক্লিক করলাম, শর্টকাটে আর রোটেট টুলে আসলাম, এবং এটা মিডিল বরাবর কোথায়, এই যে এখানে লেখা আছে সেন্টার। তার মানে এই জায়গায় আমি অল্টার চিপে একটা ক্লিক করব। এবার দেখেন আপনি কয়টা নিতে যাচ্ছেন, 12টা, তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড 12, এখানে সরাসরি আপনি করতে পারবেন, আলাদা ক্যালকুলেটর দরকার নেই। এখানেই সরাসরি আপনি 360 ডিগ্রি ডিভাইডেড 12 দিতেছি, তারপর হচ্ছে কপি। এবার যদি কন্ট্রোল ডি দিই, তাহলে প্রত্যেকটাই আপনার এখান থেকে সে সরাসরি হিসাব করতে পারতেছে। এ হচ্ছে একটা ঘড়ি তুললে ঠিক মিডিল বরাবর এবং প্রত্যেকটাই নির্দিষ্ট ফাঁকা বরাবর চলে আসছে। তো এই ঘড়িটা কি এখন তৈরি করতে পারবেন আপনারা যে রোটেট টুলের মাধ্যমে? কাটা সহ টেক্সটটা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, আমি এখানকার রিফ্লেক্ট টুলটা দেখাচ্ছি, তারপর আপনারা ক্লাসের মধ্যে করবেন। এবার আসি রিফ্লেক্ট টুল, এটাকে সরিয়ে রাখতেছি। রিফ্লেক্ট টুলও আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ। রিফ্লেক্ট এটাকে গ্রুপ করে বাইরে পাঠাই দিই। রিফ্লেক্ট টুল কি করতো, ওই যে আমরা ফটোশপে কাজ করতাম কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন করে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ওই জিনিসটা এখানে বলা হচ্ছে রিফ্লেক্ট। এই জিনিসটাকে বলা হচ্ছে এখানে রিফ্লেক্ট। এটা রোটেট টুলের মধ্যে আছে, শর্টকাট হচ্ছে ও।
এই যে এখানে আসেন, এটা লেখা আছে এই যে রিফ্লেক্ট টুল। এবার আমি জাস্ট একটা প্যান টুল দিয়ে একটা পাতা তৈরি করতেছি। প্যান টুল দিয়ে এখানে একটা পাতা তৈরি করলাম, এই পাশ থেকে একটা পাতা তৈরি করে উপর থেকে এটা জোড়া দিয়ে দিলাম। এটার কালারটা রাখতেছি রেড কালার। এটার কালারটা রাখলাম রেড কালার। এটাকে যদি আমি এপাশে একটা নিয়ে আসতে চাই ঠিক বিপরীতে, এটা হচ্ছে রিফ্লেক্ট। এটাকে ক্লিক করলাম, ও ক্লিক করে ইন্টার করলাম, এটাকে ও ক্লিক করে ইন্টার করলাম। তারপরে দেওয়া আছে এটা কি বরাবর রিফ্লেক্ট করবেন, ভার্টিক্যাল বরাবর করবেন না হরিজন্টাল বরাবর করবেন। আপনি হরিজন্টাল বরাবর করেন তাহলে হরিজন্টালে ক্লিক করবেন, আর যদি ভার্টিক্যাল বরাবর করতেন ভার্টিক্যালে ক্লিক করবেন। এখানে একটা আইকন দিয়ে শো করাচ্ছে যে হরিজন্টাল ভার্টিক্যাল কোনটা আর হরিজন্টাল কোনটা। হরিজন্টাল হচ্ছে আপ ডাউন বরাবর, এটা উপর নিচে এটা কপি করবে, আর ভার্টিক্যাল হচ্ছে নিচ বরাবর কপি করবে। তো এটাকে আমি ক্যান্সেল করে আবার করি। এটাকে ধরলাম, ও চাপলাম, ও চাপলে দেখেন এখানে একটা পয়েন্টার চলে আসতেছে। এই পয়েন্টারটা আপনার ঠিক কোনখান থেকে কাজ করবে সেটার উপর ভিত্তি করতেছে। অল্টার চেপে ওকে দিয়ে তাহলে এই বরাবর সে এটাকে কপি করবে, ভার্টিক্যালি এটাকে একটা কপি দিয়ে দিলাম। তাহলে দেখেন দুপাশে দুটো অপশন চলে আসছে, ঠিক দুপাশে দুইটা অপশন, যেখানে আমি পয়েন্টারটা রাখছি ঠিক সেখানেই বরাবর এখানে রাখছে। এবং এটাকে সিলেক্ট করে যদি কালারটা আরেকটু আমি ডার্ক করে দেই, এটাকে আরেকটু ডার্ক করে দিচ্ছি, কালারটা আরেকটু ডার্ক করে দিচ্ছি, তাহলে এখন দেখেন একটা পাতা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এক পাশে তৈরি করছি, আরেক পাশে সেটা সে রিফ্লেক্ট করে ফেলছে। এবার এটাকেও যদি আমরা এখন গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং এটাকে এবার যদি আমি রোটেট টুল ব্যবহার করি, রোটেট টুল অল্টার চেপে এখানে একটা ক্লিক দিলাম, 30 ডিগ্রিতেই নিই, কপি করলাম, কন্ট্রোল ডি, তাহলে একটা খুব সিম্পল একটা আমরা ফুলও তৈরি করে ফেলতে পারলাম। রোটেট এবং রিফ্লেক্ট দিয়ে একটা ফুল তৈরি করে ফেলছি। ইলাস্ট্রেটর দিয়ে দ্রুত অনেক। হ্যাঁ বলেন ভাই, আমাকে একটু বাইরে যেতে হচ্ছে, আমি একটু লিফট নিতে পারি? ওকে ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, আপনি লিখে নিতে পারেন। এটা গ্রুপ করলে যখন একটা আমরা দ্রুত একটা রোটেট এবং এই দুটো নিয়ে একটা ফুলও তৈরি করে ফেলছি। তো আপনারা এখন আমি স্ক্রিন শেয়ার স্টপ করতেছি, আপনারা আমার ঠিক বা এটার মতো একটা বা আপনি আপনার মতো করে একটা ঘড়ি তৈরি করেন। যেমন এক্সাম্পল স্বরূপ আমি প্রথমত এখানে একটা বৃত্ত তৈরি করলাম, এটাতেই বাড়ি সমস্যা নেই, ভিতরে কালারটা আলাদা নিব। এখন বৃত্ত হতে পারে বা যা কোনো কিছু হতে পারে, এটার কালারটা ব্ল্যাক রাখি। এটা এখানে রাখতেছি, দেখেন এখানে পিঙ্ক কালার অটোমেটিক্যালি স্মার্ট গাইড কিন্তু অন হয়ে আছে, যার কারণে এটা ঠিক মিডিল বরাবরই আছে। এবার আসি, এটাকে সিলেক্ট করে রোটেটে আসলাম। এবার যদি আমি কন্ট্রোলে চাপি তাহলে এখানে এই যে পয়েন্টারটা সেন্টারটা শো করাবে। ভাই, কোনটাকে সিলেক্ট করব? এই যে মেইনটাকে, যে যাকে ঘোরাবেন তাকে সিলেক্ট করবেন, যাকে ঘোরাবেন আপনি তাকে সিলেক্ট করলে এবং কন্ট্রোল চাপলে এখানে এই যে সেন্টার, সেই সেন্টারটা শো করাবে। এই সেন্টারে থাকা অবস্থায় অল্টার চেপে ক্লিক দিলে এখন এটা হয়ে যাচ্ছে। আমি যদি যত ডিগ্রি বরাবর ঘোরাবো কপি, কন্ট্রোল ডি, মাত্র কয়েক সেকেন্ডের কাজ, অলরেডি এটা হয়ে গেছে। এরপরে আবার নিলে হয়ে গেল। ওকে ঠিক আছে, আমি এটা হোমওয়ার্ক হিসেবে তাহলে রাখলাম আর ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তো ফয়জুর বাসার ভাই ক্লাস তো শেষ হয়ে গেছে।